বিসমিল্লাহির রহমানির রহিম। ডাকসুর গণতান্ত্রিক ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত পূর্ণাঙ্গ ভিসি প্যানেলের আমি নাম ঘোষণা করতেছি এবং সেই সাথে আমি এই সংসদের ডাকসু নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমি আশাবাদ এবং দোয়া প্রার্থনা করতেছি। প্রথমে আমি ডাকসুর গণতান্ত্রিক ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত পূর্ণাঙ্গ প্যানেলের পরিচিতি সভার নাম ঘোষণা করিতেছি। সহসভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বাকের মজুমদার, সহসাধারণ সম্পাদক আশরাফা খাতুন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাহিয়ান ফারুক, সমাজসেবা সম্পাদক মাহির আলম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোহাম্মদ হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সাকিব, ক্রিয়া সম্পাদক আলামিন সরকার আইন ও মানবাধিকার, সম্পাদক আনিকা তাহসিনা কমন রুম ও ক্যাফেটেরিয়া, সম্পাদক মিতু আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আহাদ বিন ইসলাম শোয়েব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক সাব্বির আহমেদ, কেরিয়ার ও উন্নয়ন সম্পাদক রেজওয়ান আহমেদ রিফাত, ছাত্র পরিবহন সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন রুদ্র, গবেষণা ও প্রকাশনা সম্পাদক 15 জুলাই আহত তন্নির প্রতি সমর্থন, সদস্য মোহাম্মদ মাসুদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাইল জবিউল্লাহ নাহিদ, তাপসী রাবিয়া, আরমানুল হক, আবদুল্লাল মাহমুদ, রিফতিয়াল জাবেদ, আশরাফ অনিক, রৌনক জাহান, মাহফুজা নওরিন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান, ফেরদৌস আলম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত শহীদের পিতা আমাদের পূর্ণাঙ্গ প্যানেলটি ঘোষণা করলেন। আমরা আগেও যেটি জানিয়েছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফতে, সেটা আজকে ঘোষণা করেছি। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত সানজিদা আহমেদ তন্নির প্রতি সমর্থন দিয়ে আমরা তার যে পদ, সেই পদে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে আমরা কোনো প্রার্থী দিচ্ছি না। আমরা এই ঘোষণাটি আরও 2 দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলাম। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তন্নির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। বন্ধুগণ, আমাদের প্যানেল ঘোষিত হলো। আপনারা দেখেছেন এই প্যানেলে যাদের নাম ঘোষণা হয়েছে তারা বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবচেয়ে বেশি নির্যাতনের বিরুদ্ধে, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য সবচেয়ে বেশি সচেষ্ট ছিলেন। আমি আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী সমাজ এর মধ্য থেকেই তাদের যোগ্য নেতৃত্ব খুঁজে নেবে। আমরা এখন যেই প্যানেল ঘোষিত হলো সেই প্যানেলের শীর্ষ 3 পদের যে নেতৃত্ব, তাদের থেকে কিছু কথা শুনতে চাই। কথা বলবার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের মনোনীত সহ সাধারণ সম্পাদক এজিএস আশরাফা খাতুনকে। আসসালামু আলাইকুম। সবাইকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের পরে আমাদের প্রথম অঙ্গীকার ছিল ছাত্র সংসদ নির্বাচন এবং একটি সুষ্ঠু রাজনৈতিক ধারা ফিরিয়ে আনা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আমরা যে প্যানেল দিয়েছি, আমাদের প্যানেলের প্রথম অঙ্গীকার থাকবে স্টুডেন্ট ডেমোক্রেসি, ক্যাম্পাস ডেমোক্রেসি এবং স্টুডেন্ট ডিগনিটি। আমরা প্রত্যেকটা ছাত্র ছাত্রীর তাদের যে মৌলিক আমরা যে মানবাধিকারের কথা বলি, আমরা তাদের জন্য সুষ্ঠু পরিবেশের কথা বলি। আমরা সেই সুষ্ঠু পরিবেশ, মানবাধিকার আমরা নিশ্চিত করব। আমরা দেখেছি বিগত বছরগুলোতে গেস্ট রুম, গণরুমে যেভাবে ছাত্রছাত্রীরা নির্যাতনের শিকার হয়েছে, সেটা একটা ফ্যাসিবাদী ব্যবস্থাকে বলতে পারেন একরকম প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছে। আমরা সেই সংস্কৃতি আর বিশ্ববিদ্যালয়ে যেন ফিরে না আসে সেজন্য সর্বদা সচেষ্ট থাকব। আমাদের প্যানেলের অন্যতম ম্যান্ডেট হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যেন প্রতি বছর হয়, নিয়মিত বেসিসে যেন ডাকসু নির্বাচন হয়, সেই রোডম্যাপটা আমাদের প্যানেল থেকে আমরা তৈরি করে দিয়ে যাব। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন সুষ্ঠু রাজনৈতিক ধারা বজায় থাকে এবং প্রত্যেকটা
ছাত্রছাত্রীর যেন মানবিক মর্যাদা বজায় থাকে, সেই মানবিক মর্যাদার লড়াইটা আমাদের জায়গা থেকে সবসময় জারি থাকবে। আমরা ক্যাম্পাসে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই যেই পরিবেশে একজন ইসলামিক মাইন্ডের স্টুডেন্ট, একজন লিবারেল স্টুডেন্ট, একজন নারী স্টুডেন্ট, একজন পুরুষ স্টুডেন্ট সবার মানবিক মর্যাদা নিশ্চিত হবে। আমরা ওই ক্যাম্পাসটা ফিরে পেতে চাই না যেই ক্যাম্পাসে দাড়ি টুপি বা হিজাব দেখলে তাদের উপরে বৈষম্য করা হয়। আমরা ওই ক্যাম্পাস ফিরে পেতে চাই না যেই ক্যাম্পাসে একজন নারী রাস্তায় হাঁটতে গেলে তাদেরকে হেনস্থার শিকার হতে হয়। আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে এত নিরাপদ করতে চাই যেই নিরাপদ ক্যাম্পাসে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের মানবিক মর্যাদা নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে এখানে থেকে পড়াশোনা সম্পন্ন করতে পারবে। আমরা দেখেছি বিগত বছরগুলোতে যেভাবে একাডেমিক এরিয়াতে স্বেচ্ছাচারিতা করা হয়েছে, শিক্ষকরা দলীয় রাজনীতির সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছেন। আমাদের পক্ষ থেকে, আমাদের জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করব যেন এই দলীয় রাজনীতির যে প্রভাব সেটা যেন যারা শিক্ষক হতে চায়, যারা আসলেই শিক্ষক হওয়ার মতো যোগ্য, তারা যেন উঠে আসতে পারে এবং একই সাথে সাথে দলীয় রাজনীতিক মুক্ত একটা আবাসিক আমরা ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে দখলদারিত্ব ফিরে আসবে না, যেখানে হল দখল করে ছাত্রছাত্রীদের আবারও সেই গেস্টরুম গণরুমের কালচারে ফিরিয়ে নেওয়া হবে না। আমরা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে, ক্যাম্পাসে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং নিয়মিত ডাকসুর লড়াইয়ের জন্য আমাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের প্রতি আমরা সর্বদা সচেষ্ট থাকব এবং আমাদের প্রত্যেকটা অঙ্গীকার বাস্তবায়নে আমরা সম্মুখ সারিতে লড়াই করে যাব। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা আমাদের পাশে থাকবে এবং আমাদের যে ম্যান্ডেট, আমি ব্যক্তিগতভাবে প্রথম বর্ষ থেকে গেস্টরুম গণরুমের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকেছি। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি সোচ্চার থাকব যেন আমাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার আমরা ধরে রাখি। ডাকসু নির্বাচনের জন্য 2022 সালেও আমরা আন্দোলন করেছি যেন ডাকসু নির্বাচন হয়, কিন্তু আওয়ামী আমলের যে প্রশাসন, সেই প্রশাসন কানে নেয় নাই সেই আমাদের যে দাবি। এই কারণে আমরা দেখেছি যে ক্যাম্পাসে দখলদারিত্ব চলেছে 2024 সাল পর্যন্ত। আমরা চাই ডাকসুর মাধ্যমে যেন আবার ওই মূলধারার যে সুস্থ রাজনৈতিক ধারাটা, সেই ধারাটা ফিরে আসে। প্রত্যেকটা দলের প্রতিও আমাদের একই আহ্বান থাকবে, প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতি একই আহ্বান থাকবে। আপনারা যদি সুন্দর ক্যাম্পাস চান, গণতান্ত্রিক ক্যাম্পাস চান, মানবিক মর্যাদার ক্যাম্পাস চান, তাহলে আপনারা আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাই আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা। ইনকিলাব জিন্দাবাদ। এখন কথা বলবেন, অঙ্গীকার ব্যক্ত করবেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, যাকে জুলাইয়ের আগেও আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগে অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার দেখেছি। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে যিনি মনোনীত হয়েছেন, আবু বাকের মজুমদার। কথা বলছেন আবু বাকের মজুমদার। প্রিয় উপস্থিতি, আমরা আজকে আমাদের প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি। আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা প্রায় একই মতাদর্শের ছিল, মধ্যমপন্থী, তাদেরকে নিয়ে আমরা একটি ছাত্র সংগঠন গঠন করি এবং সেই সংগঠন সমর্থিত প্যানেল আমাদের আজকে ঘোষণা করা হয়। আমাদের প্যানেলের যে ইশতেহার, আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে আমাদের ইশতেহার আমরা তুলে ধরব। আর কয়েকটি বিষয় স্পষ্ট করে বলছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের এটা অফিসিয়াল একটা প্যানেল, এর বাইরেও কৌশলগতভাবে আমাদের অনেকে দাঁড়িয়েছেন। তো অনেককে আমরা দেখছি যে এই বিষয় নিয়ে নানাভাবে প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। তাদেরকে অনুরোধ করব যাতে প্রোপাগান্ডা বা ভুল তথ্য না ছড়ানো হয়। আমরা দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করছি, দীর্ঘদিন ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক ইতিহাস। এখানে ছাত্রলীগ যখন গেস্ট রুম গণরুম করাতো, ছাত্রলীগ যখন শিক্ষার্থীদেরকে জোর করে মিছিলে নিয়ে আসতো, ছাত্রলীগ যখন জোর করে শিক্ষার্থীদের টিএসসিতে স্লোগান দেওয়া হতো, মজুদের স্লোগান দেওয়া হতো,
তখন আমরা রাজু ভাস্কর্য অল্প কয়েকটা মানুষ কিন্তু প্রতিবাদ করতাম। সেইখান থেকে যাত্রা শুরু। আজকে জুলাই অভ্যুত্থানে আমাদের অনেকের সামনে থাকার সুযোগ হয়েছে। আগামীর ক্যাম্পাসে আমরা ইতিমধ্যে আশিসবাবু বলেছেন, আমরা প্রথম যে নিশ্চয়তা দিতে চাই সেটি হচ্ছে এই ক্যাম্পাসে নতুন করে ছাত্রলীগের মতো কেউ ফিরে আসতে পারবে না। আমরা তাকে যে কোনো মূল্যে বাধা দেব। আমাদের এই কমিটমেন্ট পূর্বে যেমন ছিল, অতীতেও আমরা সেটা পালন করেছি। অভ্যুত্থান পরবর্তী সময়েও কেউ নতুন করে ছাত্রলীগ হয়ে উঠতে চাইলে আমরা তাদেরকে আবারও বাধা দিব। কোনোভাবেই তাদেরকে এই ক্যাম্পাসকে আবার ছাত্রলীগীয় কাজের ক্যাম্পাস আমরা করতে দিব না। আরেকটি বিষয়, এর জন্য আমরা মনে করছি নিয়মিত ডাকসু প্রয়োজন। আর এই নিয়মিত ডাকসু হলে আমরা কিন্তু এই বিষয়গুলোকে নানাভাবে সমাধান করতে পারবো। আপনারা জানবেন ডাকসু একটি প্যারালাল গভর্নমেন্টের মতো। এখানে এই প্যারালাল গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু সরকারকে প্রেসারাইজ করা যায়। আমরা দেখেছি ঐতিহাসিকভাবে ডাকসু সবসময় প্যারালাল গভর্নমেন্টের ভূমিকা পালন করেছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে এখানে ডাকসুকে অকার্যকর করা হয় শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। তারপরে 18 সালে ইলেকশনের আগে, ইলেকশনের পরে কৌশলগতভাবে একটা রাতের ভোটের ইলেকশনের পরে কৌশলগতভাবে আমরা দেখেছি আওয়ামী লীগ এখানে ডাকসু দেয়। সেই ডাকসু একটি কলঙ্কিত ডাকসু, যেখানে ছাত্রলীগ তারা ভোট কারচুপি করে, ছাত্রলীগ লম্বা লম্বা কৃত্রিম লাইন তৈরি করে রাখে, তারপরে কিন্তু আবারও ডাকসু বন্ধ করে দেয়। এবারে যে 24 পরবর্তী ডাকসু, এই ডাকসু হচ্ছে শহীদদের রক্ত ঝরা ডাকসু। এই ডাকসু হচ্ছে জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের রক্তে ঝরা ডাকসু। তো এই ডাকসুকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা দেশের মানুষের কিন্তু নানা ধরনের উদ্দীপনা তৈরি হয়েছে তাদের মনে। তারা একটা উৎসবমুখর পরিবেশে ডাকসুটাকে উপভোগ করতে চায়। শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি তারা দেখতে চায়। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমাদের যে নির্বাচনী বিধিমালা ইতিমধ্যে ছাত্রদলের জিএস, যিনি আজকে পদপ্রার্থী হয়েছেন, তিনি লঙ্ঘন করেছেন। তিনি সে আচরণবিধি লঙ্ঘন করেছেন। সে আচরণবিধি লঙ্ঘনের ফুটেজ ফেসবুকে ছেড়েছেন। আপনারা দেখবেন উনি যখন মনোনয়ন কিনতে আসেন তখন উনি স্লোগান নিয়ে, মুহুর্মুহু স্লোগান নিয়ে এই ইয়েতে প্রবেশ করেন আমাদের সিনেট ভবনে, এবং সেখানে ওনার নাম বাই নেম স্লোগান দেয়। কিন্তু আচরণবিধিতে লেখা আছে একজন প্রার্থী 5 জনের বেশি মানুষ নিয়ে প্রবেশ করতে পারবেন না, এবং কোনো ধরনের স্লোগান, হাততালি, করতালি এগুলো দেওয়া যাবে না, উচ্ছৃঙ্খলতা করা যাবে না। কিন্তু আমরা দেখেছি একজন প্রার্থী তার শুরুটাই করেছেন আচরণবিধি লঙ্ঘন করে। সেই প্রার্থী যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুলেও নির্বাচিত হয়ে যায়, সেই ক্যাম্পাসকে কি করবে আমরা সেটা নিয়ে সন্দিহান। এবং আমরা একটা জিনিসও দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত সেই প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেননি। আমরা শুনতে পেয়েছি সেই প্রার্থীর চাচা বিএনপির নাকি হেভিওয়েট নেতা। তো এটা খুবই দুঃখজনক। ছাত্রলীগ আগে এরকম সুযোগ সুবিধা পেত এই ক্যাম্পাসে। নতুন করে প্রশাসন যদি এভাবে কাউকে খোল্লা সাপোর্ট করে, কাউকে এভাবে খোল্লা আচরণবিধি লঙ্ঘন করার পরও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেয়, আমরা এই প্রশাসনকে সন্দেহের চোখে দেখছি। আমরা এই নির্বাচন কমিশনকে সন্দেহের চোখে দেখছি। বন্ধুগণ, আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি সুন্দর ক্যাম্পাস চেয়েছিলাম। শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের মতামত প্রকাশ করছেন, সুন্দরভাবে লেখালেখি করছেন, মতামত তুলে ধরছেন। কিন্তু রাজনৈতিক অঙ্গনেও আমরা দেখছি যে স্থিতিশীল পরিবেশ। প্লাস আমরা এই যে আচরণবিধি ভঙ্গ যেটা দেখেছি সে বিষয়ে আমাদের অবস্থান জানালাম। আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছেন তারা বিশ্ববিদ্যালয়ে ঘুরলে আরেকটি জিনিস লক্ষ্য করবেন, বিভিন্ন মেডিয়েট বা এইসব ওয়েলফেয়ার নাম টাম দিয়ে ক্যাম্পাসে ব্যানার ফেস্টুন লাগানো হচ্ছে, কিন্তু মূলত এটা হচ্ছে ডাকসু ক্যাম্পেইন। ডাকসুকে ঘিরে এই ধরনের ক্যাম্পেইন করা হচ্ছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ডাকসুকে ঘিরে কেউ ব্যানার ফেস্টুন এসব লাগাতে পারবেন না, মাইক বাজাতে পারবেন না। এখানেও সুস্পষ্টভাবে ডাকসুর যে বিধিমালা সেটা লঙ্ঘন করা হচ্ছে। আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, পক্ষপাতী আচরণ করবেন না। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষপাতী
অবস্থান এখানে স্পষ্ট। ছাত্রদলের জিএস মনোনীত যে প্রার্থী তিনি যে বিধিমালা লঙ্ঘন করেছেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো অ্যাকশন নেননি। বন্ধুগণ, আমাদের যে রাজনৈতিক ইশতেহারের কথা বলেছি তার কয়েকটি কি পয়েন্ট আপনাদেরকে সামনে আনছি। আমাদের মূল যে বিষয়টা থাকবে ইশতেহার, আমরা একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের রূপান্তর চাচ্ছি। গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের যে আইডিয়াটা সেটা যদি বলি, বাংলাদেশে এখন পর্যন্ত সে কোনো ডেডিকেটেডলি গবেষণা ভিত্তিক কোনো বিশ্ববিদ্যালয় নাই। তো আমরা মনে করছি এই ডাকসুর মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব এবং তার জন্য যে ধরনের একাডেমিয়া দরকার সে ধরনের একাডেমিয়া সংস্কারের প্রস্তাব আমরা আমাদের ইশতেহারে নিয়ে আসব। আমরা একটি শিক্ষার্থী ভালো একাডেমিশিয়ান হওয়ার জন্য তার যে ধরনের আবাসন ব্যবস্থা দরকার সে ধরনের আবাসন ব্যবস্থা করব। যেমন আমরা বলছি 1 স্টুডেন্ট 1 সিট, আমরা 1 স্টুডেন্ট 1 সিট নিশ্চিত করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেটা নিব। অনেকে এখানে দেখানো হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গা নাই, এই নাই, সেই নাই, টাকা নাই, কিন্তু আমরা মনে করছি এগুলো সব হচ্ছে রাজনৈতিক কৌশল এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিম্মি রেখে তাদেরকে কিভাবে তাদের মাধ্যমে আরেকটা ফ্যাসিবাদী সিস্টেম কায়েম করা যায় সেই কৌশল। এর জন্য 90 পরবর্তী সময় থেকে দীর্ঘ 28 বছর পর আমরা ডাকসু পেয়েছিলাম 19 সালে। তো এইবারে ডাকসুর মাধ্যমে আমরা আর এই ধরনের ঘটনা ঘটতে দিব না। আমরা এখানকার শিক্ষার্থীদের প্রধান যে সমস্যা 1 স্টুডেন্ট 1 সিট আমরা সেটা নিশ্চিত করব। আপনি দেখবেন যে এখানে বঙ্গবন্ধু টাওয়ার উঠানো হয়েছে, আপনি দেখবেন যে শেখ রাসেল টাওয়ার উঠানো হয়েছে, আপনি দেখবেন আমাদের শেখ মুজিবুর রহমান হলে বড় একটি বিল্ডিং উঠানো হয়েছে। এই যে এইসব বড় বিল্ডিং উঠালে কিন্তু যথেষ্ট পরিমাণ শিক্ষার্থীদেরকে সিট দেওয়া যায়, কিন্তু আমরা দেখেছি যে আমাদের বেশিরভাগ বিল্ডিং হচ্ছে পূর্ণ এবং সেখানে যে আগের যে মডেল সেখানে কিন্তু সিট বেশি রাখা যাচ্ছে না। চাইলেই আমি ফজলুল হক মুসলিমের শিক্ষার্থী, সেখানে একটি জায়গায় যদি 15-20 তলা একটি বিল্ডিং উঠিয়ে দেয় সায়েন্সের পুরো প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। সেখানে যে সিট সংকট আছে, আপনি হলপাড়া আরও 2টা 20 তলা বিল্ডিং উঠিয়ে দেন, হলপাড়ার সকল সিট সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রায় 48% নারী শিক্ষার্থী। নারী শিক্ষার্থীদের জন্য মাত্র হল হচ্ছে 5টি এবং 5টি হলের সিট মানে সিঙ্গেল সিটের ক্যাপাসিটি হচ্ছে যে 3 থেকে 3,500। এটা খুবই নগণ্য, যেখানে স্টুডেন্ট সংখ্যা প্রায় 18,500। তো দেখা যাচ্ছে যে এই নারী শিক্ষার্থীরা সিটের ভোগান্তি সবচেয়ে বেশি ভোগেন। আমরা বিশ্ববিদ্যালয়ে যেসব নারীদের হলগুলো দেখি সেখানে যদি বড় বড় বিল্ডিং উঠিয়ে দেওয়া হয় আমরা মনে করি যে আবাসন সমস্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিত্রাণ পাবে এবং এই রাজনৈতিক যে অপকৌশল সেটা থেকে পরিত্রাণ পাবে। আর আরেকটি বিষয়, সামনে আমরা দেখব যে জাতীয় নির্বাচন হবে এবং জাতীয় নির্বাচনকে ঘিরে সরকার পরিবর্তন হবে, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা মনে করি যে বাংলাদেশের সরকারে এসেছে দীর্ঘ সময়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের রাজনীতি করতে চেয়েছে। তো সামনের দিনে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে ডাকসু প্যারালাল গভর্নমেন্ট হিসেবে তাদেরকে আশা করি কেউ যদি দখল করতে চায় ডাকসু নেতারা তারা এই প্যারালাল গভর্নমেন্ট হিসেবে তাদেরকে আসলে সেই চ্যালেঞ্জ ছুড়ে দিবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।